বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজেল কমার্শিয়াল ব্যাংকিং In February, cyber thieves stole $81 million from the Bangladesh bank's account. রিজার্ভ থেকে খোয়া যাওয়া অর্থ উদ্ধারে একসাথে কাজ করবে ফেডারেল রিজার্ভ। ঘটনার সূত্রপাত প্রিন্টারের সমস্যা থেকে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের একটি কালো অধ্যায়ের নাম। এই দিন ঘটে বিশ্বকে অবাক করে দেয়া সবচেয়ে বড় ব্যাংক হ্যাকিং। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের 810 কোটি টাকা হ্যাকাররা হ্যাক করে নিয়ে যায়, যা ব্যাংক লুটের ঘটনায় আজও ইতিহাস হয়ে রয়েছে। কিন্তু কিভাবে হয়েছিল বিশ্বের আলোচিত এই হ্যাকিং? কিভাবে চুরি করা টাকা তারা সরালো, আর এর পেছনে কাদের হাত রয়েছে? এবার চোখ ফেরাবো পেছনের সেই ঘটনায়। তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, কারণ ভিডিও শেষে এমন ভয়ঙ্কর তথ্য প্রকাশ করা হয়েছে যা শুনলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সুইফটে ঢুকে পড়ে একদল হ্যাকার। এরপর ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে মানি ট্রান্সফারের রিকোয়েস্ট পাঠায়, আর 5টি সফল ট্রান্সফারও করে ফেলে তারা। তবে তার আগে কিভাবে এই পরিকল্পনা সাজিয়েছিল হ্যাকাররা, যার কারণে কেউই বুঝতে পারেনি এটি আসলে একটি হ্যাকিং চক্র। 2014 সাল থেকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক সহ আরও কয়েকটি বাণিজ্যিক ব্যাংক নিয়ে গবেষণা শুরু করেছিল এই হ্যাকাররা। আর ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট থেকে $10,10,00,000 বা বাংলাদেশি মুদ্রায় 810 কোটি টাকা হ্যাক করে নিয়ে যায়। তবে কিভাবে এই হ্যাকাররাই চুরির প্ল্যানটি সাজিয়েছিল, সেই বিষয়টি প্রকাশ করেছে মার্কিন তদন্ত সংস্থা FBI। 2014 সালের 7 অক্টোবর থেকে বাংলাদেশের কয়েকটি ব্যাংকে টার্গেট করে এই হ্যাকার দল। আর এখানে এই লোমহর্ষক চক্রান্তের পেছনে ছিল বিশ্বের সবচেয়ে কুখ্যাত একজন হ্যাকার, যার নাম পার্ক জিন হিউক নামের উত্তর কোরীয় একজন হ্যাকার। বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সিস্টেম ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর সিকিউরিটি ফরেন্সিক করে FBI কিছু প্রমাণাদি প্রকাশ করেছে। রিজার্ভ চুরির এই হ্যাকিংটি করতে মূলত 4টি ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করেছিল এই হ্যাকার দল। তার মধ্যে প্রথম দুটি হচ্ছে watsonhenry@gmail.com এবং YARDEN@gmail.com, আর এই দুটির সাথে russell.aflam@gmail.com এবং rsaflam@gmail.com এই দুটি অ্যাকাউন্টের সংশ্লিষ্টতা ছিল। আর হ্যাকার দল ইমেলগুলোর মাধ্যমে সাধারণ চাকরি প্রার্থীদের মতোই আবেদনপত্র তৈরি করে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তার ফোনে পাঠিয়ে দেয়। আর এই মেইলগুলোতে তাদের CV, কভার লেটার সহ কিছু তথ্যাদি ছিল। তারা এই মেইলে তাদের চাকরি প্রত্যাশা করছিল। তবে এগুলো যে মোটেও চাকরির জন্য ছিল না, তা প্রকাশ পেয়েছে রিজার্ভ চুরির ঘটনার তদন্তের পর। আর এই সকল মেইলগুলোর মধ্যে একটি ছিল এমন: আমি রাসেল আফলাম, আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানে একজন অংশ হওয়ার ব্যাপারে আমি খুবই উৎসাহী, আর আমি আশা করছি একটি সাক্ষাৎকারের মাধ্যমে আমি আমার ব্যাপারে আপনাকে বিস্তারিত জানাতে পারবো। এখানে আমার রিজিউম আর কাভার লেটার দেওয়া হলো, রিজিউম আর কাভার লেটারের ফাইল। আর এখানে তারা জিপ ফাইলের আকারে একটি লিঙ্ক অ্যাটাচ করে দেয়, আর এই লিঙ্কটি ছিল তাদের প্রথম ফাঁদ। এই লিঙ্কের সাহায্যে তারা বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সিস্টেমকে হ্যাক করতে চেয়েছিল। আর এই সবগুলো মেইল থেকেই তারা প্রায় একই রকমের মেইল বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের কাছে স্পিয়ার ফিশিং লিঙ্ক পাঠাচ্ছিল। ছদ্মবেশে প্রতারণা আর জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার জন্যই তারা এই স্পিয়ার ফিশিং মেইল ব্যবহার করছিল। মূলত ব্যাংকের কম্পিউটার সিস্টেমকে নিজেদের আয়ত্তে আনার জন্য তারা YARDEN@gmail.com নামের একটি মেইল অ্যাড্রেস থেকে ওই ব্যাংকের একজন কর্মকর্তার ফোনে একটি মেইল পাঠায়, আর এর মধ্যেও চাকরির আবেদন চেয়ে উল্লেখ করা হয়। আর এর সাথে ছিল সেই ফিশিং লিঙ্কের ধোঁকা। এরপর 2015 সালের 24 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের আরও 16 জন কর্মকর্তার ফোনে পাঠানো হয় সেই মেইল। আর এবার তারা এই মেইলকে আরও বাস্তবিক করার জন্য একে মডিফাই করে মেইলের শেষে bb.org.bd নামের ফেক মেইল অ্যাড্রেস তৈরি করে, যাতে করে ব্যাংকের অফিসিয়াল মেইল বলেই মনে হয়। আর এই হ্যাকার দল এই হ্যাকিংয়ের ষড়যন্ত্রের পাশাপাশি সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট আর AMO থিয়েটার্সকে হ্যাক করার চক্রান্ত করেছিল। আর এখানেও তারা ফিশিং মেইল পাঠিয়েছিল বলে প্রমাণ পাওয়া যায়। এরপরের ঘটনা আগস্ট 11 ও 12 তারিখের। এই দুদিন তারা আরও 25 জন ব্যাংক কর্মকর্তার ইমেইলে এই স্পিয়ার ফিশিং লিঙ্ক পাঠায়। আর এগুলোতেও সুন্দরভাবে একজন চাকরি প্রত্যাশীদের মতোই আবেদনসহ কাভার লেটার পাঠানো হয়। কিন্তু এইবার একজন ব্যাংক কর্মকর্তা এই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে হ্যাকারদের পাঠানো সেই লিঙ্কে প্রবেশ করে। আর তখনই সেই হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি সিস্টেমের অ্যাক্সেস পেয়ে যায়, আর তাদের লিঙ্কের ম্যালওয়্যারটি সফলভাবে বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কে প্রবেশ করে। আর সেখানে এটি একটি ফেক TLS বা ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি তৈরি করে, যাতে করে বাইরে থেকে হ্যাকিংয়ের বিষয়ে কেউ টের না পায়। এই ম্যালওয়্যারটি প্রতিনিয়ত ব্যাংকের বিভিন্ন সেন্সিটিভ তথ্য ও ডকুমেন্টকে
কপি করে জিপ ফাইল আকারে হ্যাকারদের কাছে পাঠাচ্ছিল। 1 বছর পর অর্থাৎ 2016 সালের 29 জানুয়ারি হ্যাকাররা তাদের হ্যাকিংয়ের কাজ করার আগে ব্যাংকের নেটওয়ার্কের কিছু পার্শ্বিক পরিবর্তন করতে শুরু করে। এর মধ্যে একটি ছিল বাংলাদেশ ব্যাংকের সুইফট লাইফ সিস্টেম। ব্যাংকের সুইফট সিস্টেমের প্রধান অংশ এটি মূলত সুইফট অ্যালায়েন্স অ্যাপ্লিকেশন সিস্টেম ব্যবহার করে চলছিল, যা ছিল সুইফট গ্রাহকদের দ্বারা পরিচালিত প্রবেশদ্বার। এটি মূলত অর্থ লেনদেন নিশ্চিত করতে বার্তা আদান প্রদান করে থাকে। সুইফট বার্তা গ্রহণ করে এই অ্যাপ্লিকেশনটি বার্তার একটি কপি ফাইল ফরম্যাট আকারে প্রিন্টারে প্রিন্ট করতে পারত, তার সাথে আরও তথ্য যুক্ত করে আলাদা ডাটাবেস তৈরি করতে পারত। বাংলাদেশ ব্যাংকের সুইফট লাইফ সিস্টেমের কম্পিউটারে প্রবেশ করার জন্য তারা অন্তত 4 বার লগ ইন করার চেষ্টা করেছিল, যদিও তারা হিস্টোরিগুলোকে সফলভাবে ডিলিট করে দিয়েছিল। কিন্তু কথায় আছে না, অপরাধ যতই পরিকল্পনা মাফিক হোক না কেন, অপরাধী তার অপরাধের কোনো না কোনো প্রমাণ ছেড়ে যায়। আর এখানেও তারা তাদের তাড়াহুড়ার কারণে কিছু প্রমাণ ছেড়ে যায়, যেটি পরবর্তীতে FBI এর তদন্তে ধরা পড়েছে। এরপর হ্যাকাররা ব্যাংকের কম্পিউটার সিস্টেমের অ্যাক্সেস নিতে একটি সুইফট বার্তা পাঠাতে সক্ষম হয়, আর তারা এটিকে এমনভাবে সাজিয়েছিল যেন দেখতে মনে হয় এটি বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কম্পিউটার সিস্টেম থেকে পাঠানো হয়েছে। তারা প্রত্যেকটি সুইফট বার্তাকে যুক্তরাষ্ট্রের ফেডারাল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফিলিপাইন এবং শ্রীলঙ্কার কিছু নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর রিকোয়েস্ট পাঠায়। আর যে অ্যাকাউন্টগুলোতে টাকা পাঠানো হয়েছিল সেসব অ্যাকাউন্টের খোঁজ নিয়ে জানা যায় এই অ্যাকাউন্টগুলো মূলত ফিলিপাইন দ্বীপপুঞ্জের RCBC ব্যাংকের। RCBC ব্যাংকে 2015 সালের মে মাসে 4 জন লোক 4টি ভুয়া ব্যক্তির নামে অ্যাকাউন্টগুলো খুলেছিল, আর সেই অ্যাকাউন্টগুলোতে তখন মাত্র $500 জমা রেখেছিল তারা। তারপর আর কোনোদিনও ফিরে আসেনি। আর এই অ্যাকাউন্টগুলোতেই $81 মিলিয়ন বা 810 কোটি টাকা ট্রান্সফার করা হয়। আর এই হ্যাকাররা এই হ্যাকিংয়ের কাজটি করেছিল উত্তর কোরিয়াতে বসে। 4 ও 5 ফেব্রুয়ারি তারা $1 বিলিয়ন ট্রান্সফারের প্রচেষ্টা করে, তাও যখন বাংলাদেশ ব্যাংকের কার্যালয় বন্ধ ছিল। আর এই হ্যাকিংয়ের সফলতার জন্য বাংলাদেশ ব্যাংকের সহজ পরিচালনা পদ্ধতি আর ব্যাংক কর্মকর্তাদের অসতর্কতাকেই দায়ী করছে FBI। এই হ্যাকিংয়ের জন্য হ্যাকাররা মোট 35টি মানি ট্রান্সফার রিকোয়েস্ট করেছিল, আর এর মধ্যে 5টি আবেদন কার্যকর করে সেই অর্থ ফিলিপাইন রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশনের মাধ্যমে জালিয়াতি হয়। আর তারপর সেই অর্থ জুয়াবাজার ঘুরে হংকংয়ে পাচার হয়ে যায়। আর অন্য $20 মিলিয়ন শ্রীলঙ্কার শালিকা ফাউন্ডেশনে পাওয়া যায়, কিন্তু খোঁজ নিয়ে জানা যায় শালিকা ফাউন্ডেশনটি ছিল সম্পূর্ণই ভুয়া। তাই সে $20 মিলিয়ন বাংলাদেশে আবার ফিরিয়ে আনা সম্ভব হয়, কিন্তু বাকি $81 মিলিয়ন ফিরিয়ে আনা সম্ভব হয়নি। আর তদন্তে বেরিয়ে আসে সেই $81 মিলিয়ন ফিলিপাইন দ্বীপপুঞ্জের RCBC ব্যাংকের ওই 4টি ভুয়া অ্যাকাউন্টে চলে যায়। তারপর তার সাথে সাথে একটি ক্যাসিনোতে ইলেকট্রিক প্রক্রিয়ায় ট্রান্সফার হয়ে যায়, যার কারণে সেই টাকা আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। যদিও বাংলাদেশ ব্যাংক বিষয়টি টের পাওয়ার পর সাথে সাথেই RCBC ব্যাংকে মানি অর্ডার স্টপ রিকোয়েস্ট পাঠিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হলো ওই দিন ছিল চাইনিজ হ্যাপি নিউ ইয়ার, যে কারণে ব্যাংক বন্ধ ছিল আর স্টপ মানি অর্ডার রিকোয়েস্ট দেখা সম্ভব হয়নি। হ্যাকাররা দীর্ঘ সময় পরিকল্পনা আর গবেষণার পর হ্যাকিংয়ের প্রতিটি কার্যক্রমের দিনগুলো নির্ধারণ করেছিল। আর FBI এই ঘটনার পেছনে আরও 2 জন হ্যাকারের নাম প্রকাশ করে, যারা হলো চীনের অধিবাসী ডিং এবং গিও। আর তারাই মূলত ওই ভুয়া 4টি অ্যাকাউন্ট তৈরি করেছিল। তাদের ধরতে পারলেই বেরিয়ে আসতো এই চক্রান্তের সকল হোতারা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদেরকে ধরার আগেই তারা চীনের একটি বিশেষায়িত এলাকা মায়োকাতে পালিয়ে যায়, যে কারণে তাদের আর ধরা সম্ভব হয়নি। আর পরিশেষে জানা গেছে এই হ্যাকার গ্রুপটির নাম হলো লাজারুস। তবে এমন একটি লোমহর্ষক ঘটনা ঘটার পরও বাংলাদেশ ব্যাংক এই ঘটনাটিকে ধামাচাপা দিতে চেয়েছিল, যেখানে অন্যান্য দেশ হলে তোলপাট শুরু করে দিত। FBI বলছে এই পরিকল্পনার পেছনে বাংলাদেশের অনেক রাঘব বোয়ালরাও জড়িত। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBCর সাবেক কর্মকর্তা মায়া দেগুই তার 32 থেকে 56 বছরের কারাদণ্ড দিয়েছে ফিলিপাইনের একটি আদালত, যেখানে গত বছরই ওই হ্যাকার দলের কয়েকজনকে শাস্তির রায় আনা হয়েছিল, কিন্তু আমাদের দেশের ভেতরেরগুলো অবাধে ঘুরে বেড়াচ্ছে। কয়েক দফা ঘোষণা দিয়েও রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। অর্থমন্ত্রীর দাবি, ফিলিপাইন থেকে অর্থ উদ্ধারের কাজ নির্বিঘ্ন করতেই আপাতত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। তবে প্রতিবেদন জমা হওয়ার পর থেকে বিভিন্ন উৎসের বরাত দিয়ে নানা খবর প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে। এসব খবরে বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তার জড়িত থাকার কথা উঠে এসেছে। তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, চুরির ঘটনায় দায় রয়েছে বাংলাদেশ ব্যাংকের 7 কর্মকর্তার।
এদের মধ্যে দুজনের বিষয়ে অধিকতর তদন্ত প্রয়োজন। তবে দর্শক, সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশ কোনোদিনও দরিদ্র ছিল না। এদেশ ছিল সম্পদে পরিপূর্ণ। ব্রিটিশরা তাদের 200 বছরের শাসনামলে ভারতবর্ষের অনেক সম্পদ নিজ দেশে পাচার করেছিল। এরপর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান তো এদেশের সম্পদ লুটেছেই, সাথে সাথে আমাদের পরম বন্ধু দেশ সুযোগ হাতছাড়া করেনি। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কার কথা বলছি। এটা তো গেল বাইরের বন্ধুদের কথা, কিন্তু নিজ দেশেরই অনেক রক্তচোষারা দেশের ধন সম্পদকে লুটে বিদেশে বাড়ি গাড়ি বানিয়ে আরামায়েশের জীবন পার করছে। আজ এই পর্যন্ত। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমনই সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।